This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধায়ক পদ কি ছাড়ছেন হুমায়ুন কবির? এই প্রশ্ন প্রথম দিন থেকে উঠেছিল যেদিন তিনি সাসপেন্ড হন। তিনি তখন বলেছিলেন হ্যাঁ ছাড়ছি, কিন্তু এবার ডিগবাজি। 17 তারিখ ইস্তফা দেওয়ার কথা বলেও পিছিয়ে এলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক। ভরতপুরবাসী চাইছেন না তিনি পদত্যাগ করুন, এই দাবি করছেন হুমায়ুন কবির। কেন ইস্তফা দিনের কথা ঘটা করে ঘোষণা করেও পিছিয়ে এলেন হুমায়ুন? জনতার ইচ্ছের দোহাই দিয়ে তবে কি নতুন কোনো সমীকরণ সাজাচ্ছেন, নতুন কোনো ঘুঁটি সাজাচ্ছেন? হুমায়ুনের কৌশল নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে এমএলএ করব। না, ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি অর্থাৎ জনতার আপত্তি আছে বলে তিনি ইস্তফা দিচ্ছেন না বিধায়ক পদ থেকে, কথা আপনারা শুনলেন। এবার আপনাদের শোনাবো তার এই ঠিক ডিগবাজি খাওয়া এই বক্তব্যটা। তিনি যেদিন সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, সেদিন কি বলেছিলেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে। বিধায়ক পদ 17 তারিখে যাব। আমার সঙ্গে 12 জন বিজেপির এমএলএ আছে আমার কমিটিতে। আমি একটা পিএলডি কমিটির চেয়ারম্যান আছি বিধানসভায়। সেই কমিটিতে আমি সহ 8 জন টিএমসির আর 12 জন বিজেপির এমএলএ আছে। তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আমি যদি কাল বা পরশু রিজাইন করে দিই, কারণ আমাকে ওই মিটিংটা করতে হবে। স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব, যদি উনি নিচে থাকেন। উপরে আমার রুম নাম্বার 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসব। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতের পুতুল উনি, আর আমি এই জন্য হুমায়ুন কবিরের ব্যাপারে আমি প্রতিক্রিয়া দেওয়ার আগে সবসময় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চেয়ে নিই, কেননা এদের বলতেও সময় লাগে না, পাল্টি খেতেও সময় লাগে না। ফলে এই নিয়ে আর নতুন করে মন্তব্য করবো কি? এখন নাকি সে বলেছিল বিধায়ক পদে ইস্তফা দেবে, এখন বলছি ইস্তফা দেবে না। আরে ওর চেয়ে বড় বড় তৃণমূলের নেতারা তৃণমূলের থেকে বিজেপি হয়েছে, হয়ে ইস্তফা দেয়নি। ওর চেয়ে বড় নেতা তৃণমূলের, বিজেপির মুকুল রায় তৃণমূল থেকে বিজেপির হয়ে জিতলো, জিতে আবার তৃণমূলে আসলো, ইস্তফা দেয়নি। ফলে আপনি হুমায়ুন কবির জানে যে এগুলোই তৃণমূলে চলে, এগুলোই এ রাজ্যে এখন চলছে। এটা এখন আইনের শাসন নেই। হুমায়ুন কবির তিনি পদত্যাগ করবেন বলেছিলেন, তারপর ডিগবাজি খেলেন, করবেন না আপাতত বলছেন। কিন্তু তিনি কি করবেন এই প্রশ্নের উত্তরেও কিন্তু তিনি জানাচ্ছেন যে 22 তারিখ তার নতুন দলের কথা তিনি ঘোষণা করবেন, এবং সেই দলের রোডম্যাপ কি হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটাও তিনি এক প্রকার বলেই দিয়েছেন। তার কারণ তিনি বলেছেন যে মিমের সঙ্গে তিনি জোট করবেন। সিপিএমও নাকি জোটে রাজি হয়েছে, তিনি দাবি করেছেন। রাজ্যে কত আসনে লড়বেন সেটা তিনি ঠিক করবেন, মুর্শিদাবাদে কার কার সঙ্গে জোট করবেন, এই যাবতীয় বিষয়গুলোও তিনি একটু আগাম জানিয়ে রেখেছেন। আমি শোনাবো আপনাদের কি বলেছেন হুমায়ুন কবির। আমার নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে, এবং জোট করে কতগুলো সিটে লড়বেন ভেবেছেন? আমি তো টোটাল টার্গেট 135, তার মধ্যে ওয়াইসি সাহেব কতটুকু সিট ডিমান্ড করে দেখতে হবে। মানে ওই 135-এর মধ্যে 2 জনের শেয়ার হবে? হ্যাঁ, 2 জন, মানে ওদের ম্যাক্সিমাম সিট তো ওদের ছাড়বো না আমি। ওনারা বিহারে কটা সিটে লড়েছিল, 5টা পেয়েছে। আমি মুর্শিদাবাদ দিয়েই ধরছি। ধরুন মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, 0 আছে তো। কংগ্রেসও 0 আছে, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে, ও যদি এগ্রি হয় তাহলে ওকে 10টা ছাড়লাম। 10 আর 4 14, আমার 8-8-এর মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়ব, আমি 6টায় লড়ব। একইভাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, একদম মেকলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত, বীরভূম, কোনো জেলা বাদ যাবে না।
আমাদের দলের প্রার্থী শিডিউল কাস্ট সিট যেটা রিজার্ভ আছে, এই যে খড়গ্রাম, বড়ুয়া, নবগ্রাম, এসব সিটেও প্রার্থী দেবো। এরা ভেবে না যে আমি শুধু মুসলিমের পার্টি বানাচ্ছি, এদের একদম রাজনৈতিকভাবে এদেরকে ফিনিশ করাই হচ্ছে আমার কাজ। আর আপনি বললেন কংগ্রেস যদি রাজি না হয় সেক্ষেত্রে কংগ্রেস জিরো আছে, আবার জিরো থাকবে। কে হুমায়ুন কবির কাকে আহ্বান জানাচ্ছেন, কি একসাথে লড়বেন, উনি কোথায় লড়বেন? উনি তো তৃণমূলের হয়ে লড়বেন, লড়ে বিজেপিতে যাবেন, বিজেপিতে লড়বেন, লড়ে হেরে গিয়ে আবার তৃণমূলে আসবেন, এই তো ওর কারবার। ফলে উনি আবার কাকে কি আহ্বান জানাচ্ছেন না জানাচ্ছেন, আমার মনে হয় সব কথা কোনো গুরুত্ব দেওয়া উচিত না। করতেই পারে, আসাদুদ্দিন তো বসেই আছে, বিহারে নির্বাচন করেছে, বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে। এটা আসাদুদ্দিন ওয়াইসি করে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। আপনাদেরও অফার দিয়েছে, হুমায়ুন কবির বলেছেন যে তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আমার সাথে আসুন, একসাথে ভোট করতে আমাদের অফার। আমার সর্বভারতীয় নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দায়িত্বে নেই এখন। হুমায়ুন কবির কাদের জোট বাঁধার আহ্বান জানিয়েছেন তাদের বিষয়ে, কিন্তু জোটের সংখ্যাটা একবার ভেবেছেন? যে হুমায়ুন কবির সিপিএমকে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? কংগ্রেসের সঙ্গে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? ওই ভোটগুলো তো ওই কটা ভোট একই জায়গায় ঘুরপাক খাবে, কিন্তু সেটা জামানত জব্দ অথবা তার ঠিক উপরে, সব ওই ওদের মিলিত ভোটটা। ছিলেন হুমায়ুন কবির হিসেব দিচ্ছিলেন কাকে কটা আসন ছাড়বেন তিনি এবং কাকে কাকে তিনি আসন ছাড়বেন, কোন কোন দলকে। আর কেউ কেউ অভিযোগ করছেন যে হুমায়ুন কবির হচ্ছেন সেই ভোট কাটুয়া যে বিজেপির ফান্ডে ভোট কাটে মিমের। আসাদুদ্দিন ওয়াইসির কথাও তুলে ধরলেন। এবার আপনাদের দিলীপ ঘোষের কথা শোনায়। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি বলছেন যত খুশি আসনে লড়তে পারেন হুমায়ুন, ভোট আসছে তাই দাম বাড়াতে হবে। গতবার আইএসএফ যা করেছিল সেটাই এখন হুমায়ুন কবির করছেন। হুমায়ুনের 90 আসনের লড়াইয়ের জবাবে এই মন্তব্য দিলীপ ঘোষের। দুটোও দিতে পারেন, 10টাও দিতে পারেন, দাম বাড়াতে হবে, ইলেকশন এসছে। আর নিশ্চয়ই একটা টার্গেট নিশ্চিত আছে। গতবারে সিএসএফ কে দেখেছি আমরা, অনেক বড় বড় সভা করে অনেক বড় ভাষণ দিচ্ছিল ওরা, কিন্তু একটা সিটেই সন্তুষ্ট ছিল আইএসএফ। আর এবারেও ঠিক একই জিনিস উনি করছেন। আর ইলেকশন আগে সবাই বার্গেনিং করে, তিনিও তাই করছেন। হুমায়ুন কবিরের আহ্বান আপনাদের শোনালাম। এবার শোনাবো আব্দুর রহিম বক্সির হুঙ্কার। জেলা সভাপতি তৃণমূলের আব্দুর রহিম বক্সি তিনি হুঙ্কার দিচ্ছেন। কেন তিনি হুঙ্কার দিচ্ছেন? তার কারণ মালদায় আসাদুদ্দিন ওয়াইসির মিম তারা সংগঠন বিস্তার করছে, রাতে বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার চালাচ্ছেন, আর এতেই চটে গিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। নাম না করে তিনি বেলাগাম আক্রমণ করেছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাতের অন্ধকারে মালদা থেকে তৃণমূলকে মুছে ফেলার চক্রান্ত চলছে, এমনটাই অভিযোগ তার। শুধু তাই নয়, হুঙ্কার কেন বললাম? তার কারণ তিনি বলছেন যে যারা এই চক্রান্ত করছেন তাদের মাথার খুলি ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস। আসুন তার মুখ থেকে শুনুন কি বলেছেন তিনি। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। এটা সমস্তটাই বিজেপিকে আটকানোর একটা তৃণমূল এবং সিপিএম এর মিলিত চক্রান্ত। বাংলার মানুষ জানে যে বাংলার মানুষকে এই মোগল সাম্রাজ্যের হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, মমতার হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প তাদের কাছে নেই। সমস্তটাই বিজেপিকে আটকানোর এবং বিক্ষুব্ধ সংখ্যালঘু ভোটকে ঘুরপথে যাতে বিজেপিতে যেতে না পারে সেই জন্য ঘুরপথে আটকে পরে। এর আগেই হুমায়ুন কবির বলেছিল আমি আবার তৃণমূলে ফিরে যাব জামাই আদর নিয়ে, তারই পরিকল্পনা। খুলি ভেঙে দেওয়া এই ধরনের মন্তব্য কখনোই গণতন্ত্রে কাম্য হতে পারে না। এখন দেখতে হবে এটা উনি রাজনৈতিকভাবে বলেছেন না একেবারে ফিজিক্যালি খুলি ভাঙার কথা বলেছেন। কারণ আমাদের মাথায় রাখতে হবে এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও একবার বলেছিলেন যে মাথা ভেঙে দিতে হবে একটি
নির্দিষ্ট গোষ্ঠীকে উল্লেখ করে, যে তারা যদি বারবারন্ত করে তাহলে মাথা ভেঙে দিতে হবে। কিন্তু সেটা পলিটিক্যালি মাথা ভাঙার কথা বলা হচ্ছে, মানে তাদের মস্তিষ্ক, মানে মাথায় ফিজিক্যালি আঘাত করা নয়, তাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনায় আঘাত করার কথা। এখানেও খুলি বলতে কি খুলি না ঘিলুর কথা বলেছেন সেটা বুঝতে হবে। তৃণমূল কংগ্রেস চাইলে বিরোধী দলনেতা মালদায় পায়ে রাখতে পারবেন না, এই হুমকি মালদা জেলা তৃণমূলের সভাপতি। ক্ষমতা থাকলে করে দেখান, পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে আবার জেলা বিজেপি। তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নয়, বদল চাই আমরা। তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে মাল্লার বুকে হাঁটছো। যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে, যেদিন মাল্লার মানুষ শপথ নিবে, যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে, সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধু। বিরোধী দলের নেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে। উনি এই সমস্ত যে হুঙ্কার দিচ্ছেন তার জবাব ওনার অঞ্চলের মানুষ দেবেন, আর 2026-এর পরে সরকারিভাবে উনি জবাব পাবেন। অন্যদিকে মালদার তৃণমূল কংগ্রেস নেতা মনোজ রাম, তার বিরুদ্ধে তৃণমূলেরই একাংশ তারা বিক্ষোভ দেখিয়েছেন। তার কারণ মনোজ রাম বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন বলে তারা দাবি করছেন। তার কারণ তিনি জুতো পরে বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেছেন, ছবিতে মালা দিয়েছেন। এ কারণে এই ছবি ভাইরাল হতে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে এভাবে বিক্ষোভ দেখান। আপনারা দেখুন সেই ছবি। 6 ডিসেম্বর বি.আর. আম্বেদকরের যে মৃত্যু দিবসে মনোজ রাম জুতো পরে যেভাবে শহীদ দেবীতে মাল্যদান করেছে তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ। কারণ কালকে আমি একটা ফেসবুক লাইভ করি, সেখানে তুলে ধরি যে তাকে মাপ চাইতে হবে, কিন্তু এখন পর্যন্ত কিছু করেনি, তার জন্যই আমরা আজকে বিক্ষোভ করলাম। বিষয়টা এত ছোট, যারা তৃণমূল করে তারা বলতেই আমার খারাপ লাগছে। অ্যাকচুয়ালি যখন যে ছবিটা দিয়ে দেখছেন আর কি, ওই সময়টা আমি ছবির সামনে দাঁড়িয়ে সবাইকে ডাইরেকশন দিচ্ছিলাম যে ছবির সামনে দাঁড়িয়ে করবে না, সাইডে দাঁড়িয়ে করবে, যাতে আম্বেদকর সাহেবের ছবিটা ওঠে আর কি, যারা ছবি তুলছিল তারা ওঠে। তারপরে আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হয়েছে। যখন মূল অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু আমার জুতো পরা নাই, দেখবেন পোস্ট করে আছে, ঠিক আছে, জুতো পরা কিন্তু নেই। কিন্তু দেখেন আমার দলেরই ছেলে এত ছোট বিষয় নিয়ে আজকে যারা যা করলো, সত্যি এটা লজ্জার বিষয়। এবার আসবো অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে। তিনি বলছেন সোনালী বিবির পুশব্যাককে টেনে নিয়ে বিজেপিকে আক্রমণ করছেন। তিনি দাবি করছেন অসমের মতো এনআরসি করে বিজেপি 26-এর বাংলা দখলের ছক কষেছিল, আর সে ঘুরে বালি হয়ে গিয়েছে। বাংলায় এসআইআর এনআরসি করে কোনো লাভ হবে না বিজেপির। 26-এর 230টা আসন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করছেন অনুব্রত মণ্ডল। খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি তাদের এগেইনস্টে কেস করে কালকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ থেকে। অত চট করে পারা যায় না। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না। তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো, তুমি মমতা ব্যানার্জিকে পারছো না। তুমি ভাবলে আমি এসআর করব, ঘুরে বালি। এটা যে পশ্চিমবাংলা, নাম তার মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। লড়াই করতে ভয় পায় না। বামফ্রন্টকে তাড়িয়েছি এখান থেকে, এক বিন্দু ভয় পায় না। পার করতে দেবো না এসআর, করতে দেবো না এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিমবাংলার মাটিতে থাকবে। আমরা আন্দোলন করব না। 26-এ মমতা ব্যানার্জি আসছে। মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। বিজেপির প্রতিক্রিয়া নেব। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, এখানে অনুব্রত মণ্ডল তিনি দাবি করছেন যে এই এসআইআর এনআরসি বিজেপি করেছে বাংলা দখলের টার্গেট নিয়ে, আর সেসব কিছু হবে না।
26-এ 230টা আসন তৃণমূল কংগ্রেস পাবে। যদি 230টা আসন পেয়ে গিয়ে থাকে তাহলে এই আর্তনাদের কি মানে হয়? অনুব্রত মণ্ডলের এই আর্তনাদই বুঝিয়ে দিচ্ছে তৃণমূলের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে। অপেক্ষা করুন, আর কয়েক মাসের অপেক্ষা। বাংলার মানুষ ঠিক করে ফেলেছে এই তৃণমূল কংগ্রেসের অপশাসন এবং বাবরবাদের বিরুদ্ধে, বাবরবাদীদের হারানোর জন্য তারা তৈরি। 26-এর নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। কোনো ব্রতই, কোনো আর্তনাদি কাজে লাগবে না। ধন্যবাদ।